সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়। দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বোকার মতো সৃজনকে দেখছে। এ কেমন অদ্ভুত মানব, এভাবে দেখার কিছু নেই। দ্রুত প্যাক করে দিন। সেলারের উদ্দেশ্যে বলে। সবগুলো চুড়ি প্যাক করার পর সেলার বলে, স্যার কথাই রেখে আসতে হবে, বলুন আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। সেলম্যান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাক করে দেয়। ওয়ালেট বের করে সেলম্যানের হাতে টাকা ধরিয়ে দেয়। আর স্যার এত দাম হয়নি। সৃজন হাত উঠিয়ে বলে, আপনি টাকাগুলো রেখে দিন। সেলম্যান অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায়। এমন আশ্চর্য মানুষের আগে কখনো দেখেনি। মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসে। মনে মনে আরে বাহ, ভাইয়া এ কেমন রূপ দেখালো। রিমঝিম রে, আমি কি কোনো স্বপ্ন দেখছি? স্মৃতি জোরে জোরে বলে। রিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায়। ও নিজেও এতক্ষণ এটাই ভাবছিল, না বলা কথাগুলো কিভাবে বুঝে নিল। সবগুলো চুড়ি যে আমার পছন্দ হয়েছিল তা কিভাবে বুঝলো? কি সবগুলো চুড়ি তোর পছন্দ হয়েছিল? স্মৃতি চিল্লাইয়ে জিজ্ঞেস করে। কিন্তু উনি বুঝলেন কি করে? এটা তো আসলেই ভাবার বিষয়। আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে। মজা নিয়ে হাসতে হাসতে স্মৃতি মজা করে বললেও রিমঝিম এ ব্যাপারে কনফিউজ। গত দুদিনে সৃজনের অন্যরকম রূপ দেখেছে। হয়তো সত্যি পছন্দ করে, আবার হয়তো না। রিম গভীর ভাবনায় পড়ে যায়। আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে। নাগরদোলনা দেখে মাহিম ওখানে ওঠার বায়না ধরে। একা তো উঠতে পারবে না, ভয় করবে, তাই সৃজন সঙ্গে উঠে। খুশিতে স্মৃতিও সেই রাইড উপভোগ করতে চায়। বাকি থাকে রিমঝিম, ওকেও জোর করে সঙ্গে নেয়। দোলনায় উঠেই রিমঝিমের মুখ ভয়ের আভা ছড়িয়ে পড়ে। কিন্তু স্মৃতি আর মাহিম বেশ উপভোগ করছে। মাহিম আর স্মৃতিকে এক পাশে রেখে সৃজন রিমঝিমের পাশে বসে। দোলনায় ঘোরা শুরু হতেই ওখানকার সবগুলো মেয়ে ভয়ে একসাথে চিল্লিয়ে ওঠে। রিমঝিমেরও ব্যতিক্রম হয়নি। ভয়ে এমন চিৎকার দেয়, সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ ঝাপটে ধরে। রিমঝিম দ্যাব দ্যাব করে সৃজনের দিকে তাকায়। কয়েক সেকেন্ড কি হলো বুঝতে একটু সময় লাগে। সৃজন জড়িয়ে ধরেছে, এতে রিমঝিমের বুক ধুকপুক করছে। এত কাছে যে হাঁসফাঁসও লাগছে। মনে হচ্ছে এখনই ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাবে। কি এক সুন্দর অদ্ভুত অনুভূতি। এই অনুভূতির সাথে রিমের প্রথম সাক্ষাৎ। কি অদ্ভুত মায়া টান কাজ করছে। স্মৃতির মাহিম রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগি লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায়। স্মৃতি মাহিম দোলনায় এনজয় করে। ওরা অন্যদের মতো ভয় পায়নি। দোলনা থেকে নেমে আবার মাহিম চরকিতে উঠে আরও কয়েকটা রাইড উপভোগ করে। সবাই মেলা থেকে বেরিয়ে আসে। গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে। যে যার পছন্দ মতো অল্প অল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। সারা সন্ধ্যা ঘোরাঘুরির জন্য সবাই বেশ ক্লান্ত। ভেতরে প্রবেশ, যে যার রুমে চলে যায়। যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়েই মাহিম স্মৃতি শুয়ে পড়ে। রিমঝিম শপিং ব্যাগগুলো থেকে চুড়িগুলো বের করছে আর ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখছে। সৃজনের জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এক সময় রুমের বাহিরের দিকে তাকাচ্ছে, তখন আরেকবার চুড়িগুলো গুছিয়ে রাখছে। নিজের সাথে কি হচ্ছে এক এমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না। তবে যাই হোক, এগুলো ভাবতে অনেক ভালোই লাগছে। আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে। ঘুম তো চোখে ধরা দিচ্ছে না। মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে। ড্রয়িং রুমের সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে। রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখলে হাসে। আগে যেখানে দেখলেই ফেসে কালো আধার নেমে আসতো, সেখানে ওকে দেখলেই সারা মুখে খুশি ঝলক ফুটে ওঠে। আচ্ছা, রিম কি আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে? আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে। চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া।
ও প্রেম তুলক চোখের চাহনিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না। কতটা বিচলিত লাগে নিজেকে। আমি তো এই দিনগুলোর অপেক্ষাতেই ছিলাম। প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসার সৃষ্টি হয়। আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না? তোর চাহনি আমাকে পাগল করে দেয়। আজকে নিজেকে অনেক সুখী লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আমার পাখি তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস। তোর হৃদয়ে আমার স্থান হচ্ছে খুশিতে নিজে নিজেই আওড়ায়। পরের দিন স্মৃতি সৃজন রিমঝিম তালুকদার বাড়িতে ফিরে আসে। সকাল থেকে সৃজন আদির ফোনে কল করছে, কিন্তু প্রতিবারই সুইচ অফ বলছে। হাসপাতালে যাওয়ার আগে গাড়ি ঘুরিয়ে আদির বাড়ি চলে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেলে চাপ দেয়। আন্টি আদি কি বাড়িতে আছে? দরজা খুলতেই অপর পাশের মহিলাটিকে জিজ্ঞেস করে, সৃজন বাবা ভেতরে আসো। আমি তোমার কথাই ভাবছিলাম কল করব, কিন্তু আমার কাছে তোর নাম্বার নেই। বিচলিত কণ্ঠে, কেন, কি হয়েছে আন্টি? কাল প্রায় 3টার দিকে আদি বাড়ি এসে রুমে ঢুকেছে, কিন্তু আজ এখনও দরজা খোলেনি। তোমার আঙ্কেল সহ কত ডাকাডাকি করলাম, কিন্তু একটা উত্তরও দেয়নি। কাল যখন বাড়িতে এসেছিল তখন বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল। কি হয়েছে তুমি কি জানো? তোমার আঙ্কেল অনেক টেনশন করছে। আঙ্কেলকে বলুন চিন্তা না করতে, আমি দেখছি। আশ্বাস দিয়ে ওপরে আদির রুমে চলে আসে। কয়েকবার ডাকাডাকি করতে দরজা খুলে দেয়। যদিও খুলতে নারাজ ছিল, তবে দরজা ভাঙার হুমকি দিলে দরজা খুলে দেয়। কি হয়েছে কয়েকবার জিজ্ঞেস করার পরও উত্তর দেয় না। বিছানায় আরাম করে বসে আদির উদ্দেশ্যে বলতে শুরু করে, তুই যে প্রিয়াকে ভালোবাসিস তা যদি আগে বলতিস তাহলে তোকে দরজা লাগিয়ে মেয়েদের মতো কাঁদতে হতো না। চমকে গিয়ে আদি সৃজনের দিকে তাকায়। শালা একেবারে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে তুলেছিস। বারবার জিজ্ঞেস করেছিলাম কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাড়াতাড়ি বল, কিন্তু বলিসনি, তাই আজ তোর এই হাল। আদি এগিয়ে গিয়ে সৃজনের পাশে বসে। কিছু সময় নীরবতার পর সৃজন বলে, সরি ভাই। আদি বুঝতে না পেরে চোখ তুলে তাকায়। প্রিয়ার বিয়ে হচ্ছে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম প্রিয়ার বিয়ের কথা শুনলে তোর কেমন বিয়ার হয়। তুই সত্যি বলছিস? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন সুরে। আদির প্রশ্নে বিপরীতে সৃজন হাসে। আদি অন্যদিকে তাকিয়ে ক্ষীণ স্বরে আওড়ায়, প্রিয়ার সাথে একবার দেখা করাতে পারবি? ওকে সরি বলতাম রে। নিজের অজান্তেই মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সৃজন স্থির চাহনিতে তাকায়। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা তা সেই দিনই বুঝেছে, যেদিন তোর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। প্রথমে এই অনুভূতিটা না থাকলেও যতই তোদের বিয়ের দিন এগিয়ে এসেছিল ততই আমি বুঝতে পেরেছিলাম প্রিয়ার মায়ে জড়িয়ে গেছি। ওকে খুব ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে কত শত প্রার্থনা করেছি এই বিবাহ যেন না হয়। একটু থেমে আবার বলে, জানিস তোদের বিয়ের দিন আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। প্রতিটি মুহূর্ত কেঁদেছি। বুকে অনেক কষ্ট ফিল হয়েছিল। মনে হয়েছিল কেউ আমার হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। অবশেষে কিছু সময় দুঃখ বলতে বাড়ি চলে যায়। ড্রিঙ্কস করে ব্যথা ভোলার ব্যর্থ চালিয়েছি। প্রিয়া কত চেষ্টা করেছিল আমার মন জয় করার, কিন্তু আমি কখনো পাত্তা দেইনি। না জানি ও কতটা কষ্ট সহ্য করছে। শেষ কথাটা বলতেই চোখ থেকে লোনা জল গড়িয়ে পড়ে। আমি ওকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই। অবশ্যই, প্রিয়া তো অনেক আগে থেকেই রাজি। তুইও রাজি? তো বিয়ে অবশ্যই হবে ভাই। হেসে হেসে বলে। আদির ঠোঁটে হাসি ফুটে ওঠে। বুকে চাপা পাথরটা আজ অনেক দিন পর নেমে গেল। শান্তি ফিল হচ্ছে ভাই। একদিন পর আদির বিয়ে। সেই দিনের পরের দিনই আদি প্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রিয়াও খুশিতে অ্যাকসেপ্ট করে নেয়। প্রিয়ার পরিবারও এতে দ্বিমত পোষণ করে না। আদি প্রিয়া দুজনেই সৃজনকে টানাটানি করতে শুরু করে। এ বলে সৃজন ওর পক্ষে বিয়েতে উপস্থিত থাকবে, আরেকজন বলে ওর পক্ষে থাকবে। অবশেষে ঠিক হয় আদির গায়ে হলুদ।
এবং রিসেপশন পার্টিতে থাকবে, আর বিয়ের দিন প্রিয়ার পক্ষে। প্রিয়ার বাড়িতে থাকবে। রাত 10টার দিকে কাজ শেষ করে সৃজন বাড়ি পথে রওনা হয়। আজ চাপটা একটু বেশি ছিল। ড্রিম লাইটের ঝাপসা আলোয় ড্রেসিং টেবিলের সামনে বসে রিমঝিম সাজছে। শুতে গিয়েও হঠাৎ মনে হলো একটু সাজার কথা, তবে এমনি এমনি নয়, সৃজনকে উদ্দেশ্য করে। আজকাল সবসময় সৃজনকে নিয়ে ভাবনার অতল গভীরে ডুবে থাকে। চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো মুক্ত করে কিছুটা সামনে রাখে। কয়েক ডজন চুড়ির মধ্যে থেকে সাদা কালারের এক সেট পরে নেয়। দারুণ সুন্দর লাগছে। আয়নায় নিজেকে মুগ্ধ চোখে দেখে থাকে। শাড়ি ছাড়া থ্রি পিসেই অনেক সুন্দর লাগছে। সৃজন দরজা ঠেলে ক্লান্ত পায়ে এগিয়ে আসে। আয়নায় প্রতিবিম্ব ভেসে উঠতে রিম পিছনে তাকায়। সৃজন পাও থমকে দাঁড়ায়। রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ডোক গিলে। ওই প্রেমেই চোখ জোড়া তো সৃজনকে ধ্বংসই করে দেবে। আর মনে এক পা দু পা করে এগোতে শুরু করে। এতক্ষণে মনের মাঝে বসন্তের রং বাসলেও এবার একটু ভয় পেয়ে যায়। সৃজন কেমন যেন নেশাক্ত চোখে এগিয়ে আসছে। মনে হচ্ছে নিজের মধ্যে কোনো হুঁশ নেই। এগোতে এগোতে একেবারে রিমঝিমের সামনে দাঁড়ায়। দুজনের মাঝে আর এক হাত দূরত্বও নেই। এই মুহূর্তে রিমঝিমের এখান থেকে পালাতে ইচ্ছে করছে। কোন দুঃখে সেজেছিল, কি হবে সেই ভেবে হাত পা ঠক ঠক করে কাঁপছে। দেহ থেকে আত্মারাম খাসা ছাড়া হতে চাইছে। সৃজন এক ঝটকায় রিমঝিমের কাছে নিয়ে কোমর চেপে ধরে। রিমঝিম চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। বাবা ভাইয়া, আমি ওয়াশরুমে যাব। কম্পিত স্বরে। কেন? নেশাক্ত গলায় নিম্ন স্বরে। মুখের মেকআপ রিমুভ করব। ওহ, যেতে হবে না। আমাকে পাগল করে দিয়ে এখন পালাতে চাইছিস? রিমঝিম এবার বিচলিত হয়ে যায়। কি বলবে? সৃজন আর একটু শক্ত করে চেপে ধরে নিজের মুখটা কানের কাছে নিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ এবং কারো ডাকে সৃজনের মেজাজ বিগড়ে যায়। সৃজন, একটু তাড়াতাড়ি বের হ। নাজমা বেগম বিচলিত কণ্ঠে। শালা রোমান্সের ঠাটা পড়ুক। কতদিন পর বউটা নিজ ইচ্ছায় কাছে এসেছে, কিন্তু এরা আমার বাসরটা হতেই দেবে না। বিরক্তিতে, সৃজন, তোর দাদি অসুস্থ, একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয়। নাজমা বেগম জোরে জোরে বলেই চলে যায়। সৃজন স্বাভাবিক স্বরে রিমঝিমের উদ্দেশ্যে বলে, তুই ওয়াশরুমে থেকে মুখের শ্বাস রিমুভ করে চলে আয়। দরজা খুলেই দ্রুত পায়ে দাদির ঘরে চলে আসে আফতার তালুকদার। নাজমা বেগম স্মৃতি বিচলিত হয়ে বিছানার পাশে বসে আছে। দাদির কন্ডিশন চেক করে আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে ফিরে আসে। ইনজেকশন পুশ করে আফতার তালুকদারের উদ্দেশ্য বলে, দাদিমণিকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। ব্যাস, এই কথাটা আফতার তালুকদারের হৃদ কাঁপিয়ে দেয় অজানা আশঙ্কায়। সৃজন নিজে দাদিকে তুলে বাইরে নিয়ে আসে। গাড়িতে উঠিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্য। পিছন পিছন আফতার তালুকদার আর নাজমা বেগম অন্য গাড়ি নিয়ে সৃজনকে ফলো করতে শুরু করে। পরের দিন সকাল 10টায় হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। সময় মতো হাসপাতালে ভর্তি করার জন্য কোনো সমস্যা হয়নি। এখন সম্পূর্ণ সুস্থ আছেন। শেখ বাড়ির সবাই রাতেই হাসপাতালে চলে গিয়েছিল। সবাই স্বস্তির শ্বাস ফেলে। বড় কোনো সমস্যা হয়নি। সৃজন দাদিমণিকে রুমে পৌঁছে দিয়ে রুমে ফিরে আসে। শাওয়ার নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রেডি হতে শুরু করে। রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হতে রিমঝিম প্রবেশ করে। বিছানার উপর একটা ব্যাগ রাখা আছে। ওটা তোর জন্য। আজ সন্ধ্যা হওয়ার আগে স্মৃতি তুই রেডি হয়ে থাকবি। আদির হলুদ অনুষ্ঠানে নিয়ে যাব, মনে থাকবে? রিমঝিম মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি জানায়। সৃজন চলে যেতে বিছানা থেকে ব্যাগটা হাতে নেয়। ভেতর একটা বক্স মনে হচ্ছে। বের করতেই অবাক হয়। একটা স্মার্টফোন, সাথে একটা চিরকুটও আছে। চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রয়োজনীয় সব কিছু সেট করে দিয়েছি। অযথা ফোনে সময় নষ্ট করবি না। কোনো সাবজেক্টের চ্যাপ্টার বুঝতে সমস্যা হলে সার্চ দিয়ে বের করে দেখবি। একটাও
গেমের অ্যাপস ডাউনলোড দিবি না। ফোনে একটাও যদি গেমস দেখি তাহলে ফোন ফেরত নেব। আর দ্বিতীয়বারের জন্য পাবি না। আমার নাম্বার সেভ করা আছে, তোকে কল করার সঙ্গে সঙ্গে যেন পাই। ফোনটা দেখে প্রথমে খুশি হয়েছিল, কিন্তু এই শয়তান বেড়া তো খুশির বদলে বাস দিল। দূর, এই ফোন চালানোর থেকে না চালানোই বেস্ট হবে। সৃজন হাসপাতালে থাকতেই বিকেল 4টার দিকে রিমঝিমকে কল করে দ্রুত রেডি হতে বলে। ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে। কিছু সময়ের মাঝেই বাড়ি পৌঁছে যায়। রুমে এসে স্মৃতি আর রিমঝিমকে দেখে ওদের দিকে তাকায়। সৃজনকে এভাবে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে দাঁড়ায়। এভাবে তাকিয়ে দেখার কি আছে? রিম আস্তে করে জিজ্ঞেস করে, এসব কি? হলুদ শাড়ি, খোলা চুল, মুখে আটা ময়দা, এসব পরে যাবি? স্বল্প রাগী স্বরে, কেন ভাইয়া? হলুদ অনুষ্ঠানে তো সবাই এমন করেই তৈরি হয়। স্মৃতি না বলতে চেয়েও ধীর গতিতে বলেই ফেলে, সবাই জাহান্নামে যাক, তাতে তোদের কি? সব খুলে বোরকা পর। জাস্ট 5 মিনিট সময়। হলুদ অনুষ্ঠানে কেউ বোরকা পরে যায়? ঠোঁট উল্টিয়ে দুজনেই করুণার চোখে তাকায়। কি হলো, কথা শুনবি না? দুজনেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে, কেউ কোথাও বলছে না। অবশেষে সৃজন দুজনের মন রাখতে বলে, ঠিক আছে, তবে মুখের সাজ রিমুভ করে ম্যাচিং করে একটা হিজাব পরে নেই। শাড়ি চেঞ্জ করার দরকার নেই। এবার দুজনেই খুশি হয়। যাক, অন্তত শাড়িটা তো পরে যেতে পারবে। মেকআপ তুলে হালকা ক্রিম লাগিয়ে হিজাব বেঁধে নেয়। শুধু ম্যাচিং করে হলুদ চুড়ি পরে। যেমনটা ভেবেছিল তার থেকেও সুন্দর লাগছে। সৃজন দুজনের দিকে পর্যবেক্ষণ করে বলে, এবার ঠিক আছে, তোরা বাইরে যা, আমি আসছি। রিমঝিম স্মৃতি বেরিয়ে যেতে একটা হলুদ কালার পাঞ্জাবি পরে রেডি হয়। জেল দিয়ে চুল সেট করে, হাতে ঘড়ি, মিষ্টি একটা পারফিউম স্প্রে করে। এক হাতে সানগ্লাস, আর এক হাতে কারের চাবি নিয়ে বাইরে বেরিয়ে আসে। স্মৃতি আর রিমঝিম সৃজনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। হলুদ পাঞ্জাবিতে কত হ্যান্ডসাম লাগছে, যে কোনো মেয়ের নজর কাড়ার মতো। স্মৃতি রিমঝিমের দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা কেসে জিজ্ঞেস করে, ভাইয়াকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে তাই না? শুধু হ্যান্ডসাম না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। সৃজনের দিকে তাকিয়েই বলে, কি ব্যাপার ভাবিজান, আমার ভাইয়ার প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? রিমঝিমকে জ্বালাতে মজা করে বলে। রিমঝিম হুঁশে এসে দ্রুত বলে, না না, এমন কিছু না। তা তো বুঝতেই পারছি। কি বুঝতেছিস? স্মৃতি, যা বোঝা যায় তাই বুঝেছি। সৃজন কাছে আসতেই দুজনেই চুপ হয়ে যায়। কিছু সময়ের মাঝে গাড়ি এসে আদির বাড়ি পৌঁছায়। আদি আগে থেকে গেটের কাছে দাঁড়িয়ে আছে। সৃজনকে দেখতেই দৌড়ে আসে, আরে ভাই, তোর আসতে এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আদি কথা বলতে বলতে সবাই একসঙ্গে ভেতরে প্রবেশ করে। আদি স্মৃতি আর রিমঝিমের ড্রেস আপের অনেক প্রশংসা করে। রিমঝিম আর স্মৃতিকে ছোট থেকেই বোনের মতো ভালোবাসে। দুজনেই আবার আদিকেও ভাইয়ের মতো ভালোবাসে। পুরো বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। চারদিকে কৃত্রিম ফুল আর বিভিন্ন রঙের লাইটিং এর জন্য আরও চমৎকার লাগে। হলুদ লাগানো শেষে কেউ হালকা খাবার খেতে ব্যস্ত, আবার কেউ ডান্স করছে, কেউ হাতে মেহেদি লাগাচ্ছে, আবার কিছু মানুষ আলোচনা করছে। অন্যদিকে কেউ কেউ আবার গোল হয়ে আড্ডা দিচ্ছে। রিমঝিম আর স্মৃতি ঘুরে ঘুরে চারদিকের পরিবেশ দেখছে। হঠাৎই পেছন থেকে একটা মেয়ের কথা শুনে থেমে যায়। আরে দেখ, সিঙ্গারাটা খেতে কতটা বাজে। কোন পাগল রাঁধুনি বানিয়েছে কে জানে। এরা কি জানে না নাকি রান্নার জন্য কেমন রাঁধুনি আনা উচিত? নাক মুখ কুচকে অহংকার নিয়ে বলে। মেয়েটার কথায় বাকি মেয়েগুলোও সম্মতি জানায়। স্মৃতি আর রিমঝিমের বেড়ায় মেজাজ খারাপ হয়ে যায়। ওরা নিজেও খেয়েছে, সব খাবারই ঠিক আছে, শুধু সিঙ্গারার স্বাদ ব্যতিক্রম হয়েছে। হয়তো মশলার পরিমাণে ভুলের কারণে এমনটা হয়েছে, তাই বলে এমন করে বলতে হবে? মন চাচ্ছে মেয়েগুলোকে উচিত শিক্ষা দিতে, সামান্য ভদ্রতাও জানে না। যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই জায়গায় চলে আসে। রিমঝিম স্মৃতির কানে ফিসফিসিয়ে কিছু বলে। সিটুও রাজি হয়ে যায়। একটু এগিয়ে গিয়ে জুসের টেবিলের সামনে দাঁড়ায়। একটা ট্রেতে কয়েকটা জুসের গ্লাস নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এখানে তেমন কেউ নেই। রান্নাঘরে ঢুকে খুঁজে খুঁজে কাঙ্ক্ষিত
জিনিসগুলো বের করে জুসের সাথে মিক্স করে বাইরে এসে একটা ছোট্ট ছেলের সাহায্য নিয়ে মেয়েগুলোর কাছে জুস পাঠায়। প্রথমে নিতে না চাইলেও পরে একে একে নিয়ে নেয়। দুজনে অনেক সময় ধরে মেয়েগুলোর দিকে নজর রাখছে। একটা মেয়ে বাড়ির ভেতরে চলে যায়, পেছনে পেছন অন্য মেয়েগুলোও। একে একে সবাই শুধু ওয়াশরুমের দিকে ছুটতে শুরু করে। বের হতে 2 মিনিট পর পর আবার দৌড়াদৌড়ি করে ঢুকে যাচ্ছে। ওদের নাজেহাল অবস্থা দেখে স্মৃতি রিমঝিম হাসতে হাসতে পেট ব্যথা করছে। এবার ঠিকমতো মজা টের পেয়েছে। বজ্জাত মেয়েগুলো, এই তোরা শয়তানের মতো হাসছিস কেন? আবার কোনো আকাশ করিসনি তো? রিমঝিম আর স্মৃতিকে হাসতে দেখে সৃজন কাছে এসে জিজ্ঞেস করে, না ভাইয়া, এমনি আর কি। হাসি থামিয়ে স্মৃতি বলে। সৃজন ছোট ছোট চোখে করে তাকায়। স্মৃতির কথাটা এক সুতোও যে বিশ্বাস করেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পরের দিন দুপুরের পরই স্মৃতি, রিমঝিম, সৃজন প্রিয়াদের বাড়িতে চলে আসে। রিমঝিম আর স্মৃতির পরনে নীল শাড়ি, ম্যাচিং হিজাব, অতি সামান্য সাজ। সৃজন ওদের সাথে ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে। দুজনেই প্রিয়ার বোন নীলা আর চাচাতো বোন ঋতুর সাথে গল্প করছে। এখানে আসার পর ওদের সাথে বেশ ভালোই ভাব জমেছে। সৃজন হয়তো কোথাও আছে, তাকে আশেপাশে দেখা যাচ্ছে না। সন্ধ্যা পেরিয়ে রাতের আধার নেমে আসে। এই সময়টা বেশ এখন শান্ত, তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার নাচ গানের পরিবেশটা আবার জমজমাট হয়। প্রায় 8টা বাজে। বর এসেছে, তার দম পড়ে যায়। নীলা, ঋতু দৌড়ে গিয়ে গেট ধরে সাথে রিমঝিম আর সিটিকেও টেনে নিয়ে যায়। তাদের পেছনে অনেক ছেলে মেয়েও যোগ দেয়। বেশ একটা ভিড় জমে যায়। বরযাত্রী নেমে আসতে গেটে আটকা পড়ে যায়। বরের সঙ্গে আসা ছেলেগুলো মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু মেয়েরা তো ওদের দিকে পাত্তাই দেয় না। গেট ছেড়ে দেওয়ার কথা বললে 1 লাখ টাকা দিতে বলে। নিজের শরীর দেখেছো? এতটুকু শরীরে 1 পাহাড় সম টাকা চাইলে সেই টাকার ভার বইতে কষ্ট হবে তো মামনি। ওখানকার এক ছেলে বলে, সামসাদের মতো একদম সামসামি করবেন না, টাকা দেন নয়তো ফিরে যান। নীলা সাপ সাপ সোজা সাপটা জানিয়ে দেয়। ও বাবা, কি তেজ! আরেকটা ছেলে বলে। এবার আদি স্মৃতি রিমঝিমকে বলে, দেখো রিম, স্মৃতি তোমরা তো আমার ছোট বোন, তাই না? টাকা একটু কমিয়ে দেই। 10,000 দিছি, নিয়ে যাও। ঠিক আছে। দেখো ভাইয়া, আমরা এখন কোণে পক্ষ, তাই পাম দিয়ে লাভ নেই। টাকা দাও নয়তো ফেরত যাও। রিমঝিম, ঋতু, একদম। আর 10,000 দিয়ে আপনি ললিপপ খেতে খেতে ফিরে যান। বিয়ে করতে হবে না। কনে পক্ষের যে তেজ, তাই কোনো উপায় না পেয়ে 1 লাখ টাকাই বুঝিয়ে দিতে হয়। বরকে স্টেজে বসানোর কিছু সময় পর কনেকে এনে পাশে বসিয়ে দেয়। বর কনের সঙ্গে ছবি ওঠার জন্য সবাই দ্রুত পায়ে ছুটতে শুরু করে। একে অনেক মানুষ, তার ওপর আবার সাহিতে বারবার প্যাঁচ লাগিয়ে যাচ্ছে। রিমঝিম না দেখে এগোতে গিয়ে একটা মেয়ের লেহেঙ্গা পাড়া দিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা তাড়াহুড়ো এগোতে নিয়ে ধপ করে সামনের জনের গায়ে পড়ে যায়। রিমঝিম নিজেও পড়ে যায়। সৃজন কোথা থেকে দৌড়ে এসে রিমঝিমকে উঠিয়ে দাঁড় করায়। এই মেয়েটা যায় গায়ে পড়েছে, সে আবার তাল সামলাতে না পেরে আরেকজনের ওপর পড়ে যায়। এভাবে একেবারে স্টেজের সামন পর্যন্ত সব কয়েকটা ছেলে মেয়ে মহিলা দপ দপ করে একে অপরের ওপর পড়ে যায়। পাশে একটা কাদাময় জায়গায় ছিল, সেখানে কয়েকজন পড়ে কাদায় সাথে লুটুপুটু খাচ্ছে। উঠতে গিয়েও আবার কে কার গায়ে পড়ছে তার কোনো দিশাহারা নেই। কেউ বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে, আর কেউ হুহা করে হাসছে। এ কেমন ঘটনা! স্মৃতি রিমঝিম হাসি আটকাতে না পেরে মুখ চেপে ধরে হাসতে শুরু করে। অবশেষে না পেরে সশব্দে হাসতে থাকে। সৃজন নিজেও হাসি আটকাতে পারে না। ওর বোকা বউটা কি অকাজ করেছে! কোন শালাই কোমরের মাজাটা ভেঙে দিল রে! কোমর ধরে ওঠে ওখানকার একজন চেঁচিয়ে বলে, আরে আপনার শুধু কোমর, আমার তো কোমর হাত পা ভেঙে গেল গো। অন্যজন, কোন হাদারাম আমার পাঞ্জাবির পেছনে ছিঁড়ে ফালা করে দিল রে! আরেকজন চিল্লিয়ে বলে, দূর মিয়া, আপনার তো পেছন ছিঁড়ছে, আমার তো 3 জন 3 পাশ থেকে এমন টান দিছে পাঞ্জাবি ফাতা ফাতা করে ছিঁড়েছে। আরেকজনের অভিযোগ, আরে দূর মিয়া,
আমি কি কমু? আমি এখানে কাজ করতে এসেছি, কোন বজ্জাত যেন আমার লুঙ্গি ধরে মারছে টান। একটু হলেই আমার ইজ্জতে দফা রফা হয়ে যেত। ভাগ্যিস নিজে 3/4 প্যান্ট পরেছিলাম। গল্প ইউ আর মাই লাভ পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।